কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো বা হিস্ট্রি সাবজেক্ট তোমাদের মেজর পেপার হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের যে 7.2 বা সেকেন্ড পেপারটি রয়েছে বা 12 নম্বর যে পেপারটি রয়েছে ভারত এবং আধুনিক বহির্বিশ্বের ইতিহাস, এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের একটি ভিডিওতে তোমাদের ফার্স্ট পেপার যেটা 7.1 বা 11 নম্বর পেপার এবং যেটি রয়েছে তোমাদের থার্ড পেপার 7.3 বা 13 নম্বর পেপার, ওই দুটি পেপারের সিলেবাস, সাজেশন, তার অ্যান্সার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং এই যে পেপারটি এখন আমরা আলোচনা করব 12 নম্বর পেপার, ভারত এবং আধুনিক বহির্বিশ্বের ইতিহাস, এই পেপারের যে সাজেশন, সেই সাজেশনেরও সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমরা সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার দেখে নেব যে আমাদের সিলেবাসে কী রয়েছে। দেখো, সিলেবাসে 4টি ইউনিট আছে, 2টি দেশ, ইউনিট 1-এ আছে চীন, ইউনিট 2-এ আছে জাপান, ইউনিট 3-তে রয়েছে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশের ইতিহাস এবং ইউনিট 4-এ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। তা এই 4টি মডিউল বা ইউনিট আমাদেরকে পড়তে হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের আরও অনেক ইউনিভার্সিটিতে এই 7 সেমিস্টারে এই চীন একটা আলাদা পেপার হিসাবে পড়তে হচ্ছে, জাপান আলাদা পেপার হিসাবে পড়তে হচ্ছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হলো, চীন জাপান একসাথে করে নিয়ে এই 12 নম্বর পেপারে রাখা হয়েছে এবং এর সাথে আফ্রিকা আছে, আবার দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসও আছে। অনেকগুলো পেপার বলতে পারো 4টি পেপার একসাথে নিয়ে এই 12 নম্বর পেপার তোমাদের বানানো হয়েছে, অর্থাৎ এই পেপারের সিলেবাস কিন্তু বিরাট বড়। আবার এই পেপারে বা এই সিলেবাসে তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দেবে সামনে আগামীতে, তোমাদের আগে কেউ দেয়নি 7 সেমিস্টারে, তাই এর আগের বছর কি প্রশ্ন পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে আমি পড়বো এমনটা কিন্তু নয়। সিলেবাস যা থাকবে, সিলেবাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাই এই 4টি পেপার একসাথে যে তোমাদের এই পেপার করা হয়েছে, এই যে সিলেবাসের উপর থেকে যদি প্রশ্ন করা হয়, অনেক প্রশ্ন আছে, তাই তোমাদের সাজেশন কিন্তু অনেকটাই বড় হবে এই পেপারে, এটার বলার অপেক্ষা রাখে না। তা দেখো, এখানে প্রথমের আছে চীন দেশের ইতিহাস, ইউনিট 1, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির 15 পেপার, 15 নম্বর পেপার। জাপানের ইতিহাস 16 নম্বর পেপার, তোমাদের সব একসাথে। তা যাই হোক, চীনের ইতিহাসে কি কি পড়তে হবে আমাদেরকে সেটা জানতে হবে। দেখো, চীনের ইতিহাস শুরু হচ্ছে আফিম যুদ্ধকে কেন্দ্র করে। পর্তুগিজরা চীনের একমাত্র বন্দর ছিল ক্যান্টন, সেই বন্দরে তারা এই আফিমের ব্যবসা বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করতেন। পরবর্তীকালে ইংরেজরা আসে এখানে এবং ইংরেজরাও এই আফিমের ব্যবসা করতেন। চীনের প্রায় 95% মানুষ আফিমের নেশায় বুঁদ হয়েছিল। চীনের সম্রাট এই আফিম ব্যবসা বন্ধ করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি এই ক্যান্টনে কমিশনার লিন শেশুকে পাঠান এই আফিম ব্যবসা বন্ধ করার জন্য। কিন্তু কমিশনার লিন শেশু প্রায় 2000 পেটি আফিম বাজেয়াপ্ত করে ইংরেজদের কাছ থেকে, সেগুলো আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ডের সাথে চীনের যুদ্ধ বাধে, যার নাম প্রথম ইঙ্গো চীন যুদ্ধ, বা এই যুদ্ধের আরেক নাম হচ্ছে প্রথম আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধে চীন পরাজিত হয়। তখন পরাজিত চীনের কাছ থেকে আরও 4-5টি বন্দর উন্মুক্ত করে নেওয়া হয় ব্যবসা বাণিজ্যের জন্য। পরবর্তীকালে আবারও আফিম ব্যবসা চলতে থাকে এবং আবারও দ্বিতীয় আফিম যুদ্ধ হয় এবং এই আফিম যুদ্ধের চীন পরাজিত হয় এবং চীনের কাছ থেকে আরও প্রায় 10-12টা বন্দর, সেগুলোকে উন্মুক্ত করে নেওয়া হয়। চীনের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে অবাধে, তাদের অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা পাবে। এই সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো, পর্তুগিজ, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, ডেনমার্ক, বিভিন্ন দেশের, আমেরিকা রয়েছে, এই সমস্ত দেশগুলো আলাদা আলাদাভাবে চীনের সাথে চুক্তি করে। এইটাকে বলা হয় সন্ধি ব্যবস্থা। এই চুক্তি ব্যবস্থার মধ্যে পড়ে যায় চীন। চীনের দরজা সবার কাছে আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যায়। চীনে এই পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির শোষণ শুরু হয়। এর বিরুদ্ধে চীনের যে সম্রাট বা মাঞ্চু সম্রাট, তার বংশের নাম ছিল মাঞ্চু, এই মাঞ্চু সম্রাট কিন্তু প্রতিরোধ করতে পারেননি। তার দুর্বলতাই ফুটে ওঠে সমস্ত জায়গায়। ফলে দেশের কৃষক সম্প্রদায় ব্যাপক মাত্রায় বিদ্রোহ করে এই মাঞ্চু সম্রাটের বিরুদ্ধে, আবার এই পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে, যাকে আমরা বলি তাইপিং বিদ্রোহ। তার কারণ আছে, এই বিদ্রোহ ব্যর্থ হয়, তার ফলাফল আছে, বিদ্রোহের বৈশিষ্ট্য আছে, এই বিদ্রোহের নারীদের ভূমিকা আছে। আবার এই তাইপিং বিদ্রোহে কাং ইউ এই বলে এক নেতা ছিলেন, তার ভূমিকা কি আছে, এইগুলো সব কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হয়, এই জায়গা আমাদেরকে পড়তে হয়। এরপর চীনে যারা বক্সার, ফাইটার, তারা বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে তোলে, যেমন শ্বেতপদ্ম গুপ্ত সমিতি, এটা পরীক্ষা আসতে পারে। এই সমিতিগুলোর মাধ্যমে এই বক্সাররা কি করে, এই বিদেশি শক্তির বিরুদ্ধে তারা বিদ্রোহ করে। বক্সার বিদ্রোহ 1900 সালে ব্যাপক মাত্রায় হয় চীনে এবং একটা সময় পাশ্চাত্য শক্তিবর্গ একজোট হয়ে এই বক্সার বিদ্রোহ দমন করে।
এবং তারপরে সন্ধি হয়, যার নাম বক্সার প্রোটোকল। সেই বক্সার প্রোটোকল পরীক্ষা আসতে পারে, আবার বক্সার বিদ্রোহের কারণ ফলাফলও পরীক্ষা আসতে পারে। এরপর 1911 সালে ডক্টর সান ইয়াতসেন চীনের এই যে মাঞ্চু রাজবংশ তাকে হটিয়ে দেন একটা বিপ্লবের মধ্য দিয়ে, যার নাম প্রজাতান্ত্রিক বিপ্লব, 1911 সিনহাই বিপ্লব। তো এই বিপ্লবের মধ্য দিয়ে চীনের যে মাঞ্চু রাজবংশ তার পতন ঘটে। দীর্ঘদিন যে রাজতন্ত্রের শাসন, রাজার শাসন চলছিল চীন দেশে, তারও অবসান ঘটে। সেই জায়গায় চলে আসছে প্রজাতান্ত্রিক শাসন, যেটা প্রতিষ্ঠা করছেন ডক্টর সান ইয়াতসেন। তাহলে এই 1911 প্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের কি ভূমিকা, এটা আমাদেরকে পড়তে হবে। প্রজাতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠার পর বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর যে শাসন ব্যবস্থা চালু হয়, সেই শাসন ব্যবস্থার ভিতর দিয়ে উঠে আসেন চিয়াং কাই শেক। তিনি ক্ষমতায় এসেই সব কিছু ভুলে গিয়ে তিনি একনায়কতন্ত্র, যে এক সামরিক শাসন, সেটা চালু করেন। তাহলে চীনে কিভাবে এই সামরিক শাসন বা সমরনায়কদের যুগ শুরু হয় এই 1911 পরে, সেটা আমাদেরকে পড়তে হয়। আবার 1920-25 গিয়ে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে সাংহাইতে। এই কমিউনিস্ট পার্টির উত্থান, সেই কমিউনিস্ট পার্টি 1949 সালে গিয়ে মাও সেতুংয়ের হাত ধরে চীনে কিন্তু গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন। যে দীর্ঘদিনের ইতিহাস এই কমিউনিস্ট আন্দোলনের। তা কমিউনিস্ট পার্টির এই উত্থান, সেই উত্থানে মাও জেদংয়ের কি ভূমিকা, 1949 যে গণপ্রজাতন্ত্র চীনের উত্থান হচ্ছে সেখানে মাও জেদংয়ের কি ভূমিকা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির এই প্রতিষ্ঠায় মাও জেদং লং মার্চ করেছিলেন, সেই লং মার্চের ভূমিকা কি। ইয়েনানে গিয়ে তিনি অনেক এক্সপেরিমেন্ট করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, সেগুলো কি। আবার 1919 সালে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ে মানে পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ছাত্রদেরকে উজ্জীবিত করে একটা ছাত্র আন্দোলন গড়ে তোলেন মে মাসের 4 তারিখে, 4ঠা মে। তা 1919 এই 4ঠা মে যে আন্দোলন চীনে হয়, সেই আন্দোলনের বৈশিষ্ট্য কী, তার গুরুত্ব কী বা প্রভাব কী, এবং চীনের পরবর্তীকালে যত আন্দোলন হয়েছে সব কিন্তু তার বীজ এই 4ঠা মে আন্দোলন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। আবার চীনে শত দিবসের সংস্কার করা হয়, সেটা অনেক আগের কথা বলছি, যখন 1891 সাল নাগাদ যখন চীনে মাঞ্চু রাজারা রয়েছেন, সেই সময় চীনে শত দিবসের সংস্কার করা হয়। সেই শত দিবসের সংস্কারের কারণ ফলাফল, চীনে আত্মশক্তি আন্দোলন দেখা দেয়, সেই আত্মশক্তি আন্দোলনের কারণ ফলাফল, এগুলো সব আমাদেরকে এই ইউনিটে পড়তে হবে। আবার চীনের সাথে জাপানের যুদ্ধ বাদে চীন জাপান যুদ্ধের কারণ ফলাফল কি, এত কিছু নিয়ে রয়েছে ইউনিট 1 চীনে। সবগুলো বড় বড় প্রশ্ন এবং সব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো রয়েছে জাপান। তা জাপানের ইতিহাস আমাদেরকে পড়তে হয় শগুনতন্ত্রের পতনের পর থেকে। তা শগুনতন্ত্রটা কি আমাদেরকে জানতে হবে। চীনের মতো জাপানেও কিন্তু সম্রাট আছেন, এবং জাপানের সম্রাটকে দেবতার জ্ঞানে পূজা করা হয়, তার মন্দিরও আছে আলাদা, জাপানের সম্রাটের মন্দির। তা জাপানের সম্রাটের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় শগুন। তাই এই শগুন আস্তে আস্তে রাজার সমস্ত ক্ষমতা নিজের হাতে তিনি দখল করে নেন, এবং রাজাকে বা সম্রাটকে ঠুটো জগন্নাথ বা কাঠের পুতুলের মতো সিংহাসনে বসিয়ে রাখেন, আর দেশের সমস্ত ক্ষমতা দখল করে নেন এই তার প্রধানমন্ত্রী, এই শগুন। এবং শগুনের ছেলে আবার শগুন, তার ছেলে আবার শগুন, এইভাবে শগুনতন্ত্র চলতে থাকে। এবং একটা সময় শগুনরা টোকিওতে আলাদা রাজধানী স্থাপন করে আলাদাভাবে দেশ শাসন করতে থাকে, একে বলা হয় শগুনতন্ত্রের যুগ। প্রায় 1000 বছরেরও বেশি সময় জাপানে কিন্তু এই শগুনদের যুগ চলেছিল। তো একটা সময় শগুনতন্ত্রের পতন হয় 1854 পরবর্তীকালে গিয়ে, এবং বিভিন্ন কারণে রয়েছে শগুনতন্ত্রের পতনের পিছনে। তা সেই কারণগুলো কি, আবার এই শগুনতন্ত্রের যে পতনের তাৎক্ষণিক কারণ, একেবারে সরাসরি কারণ, সেটা হচ্ছে কমোডোর পেরির অভিযান। আমেরিকা আটলান্টিক পার করে, প্রশান্ত মহাসাগর পার করে এসে জাপানে ব্যবসা বাণিজ্য করতে চাইছিলেন। তাই কমোডোর পেরি বলে এক মার্শাল, মানে সেনাপতি, নৌ সেনাপতি, তিনি জাপানে আসেন এবং সেখানে বাণিজ্য করার অনুমতি দাবি করেন, এবং বলেন 1 বছর পরে তিনি আবার আসবেন, যদি না অনুমতি না পান তাহলে তিনি যুদ্ধ করবেন। তাই এই কমোডোর পেরি এই অভিযান শেষ পর্যন্ত জাপান মেনে নেয়, এবং শগুনতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে ওঠে। জাপানের যে বিভিন্ন গোষ্ঠীগুলো ছিল, টোসা গোষ্ঠী, সাতসুমা, এই সমস্ত হিজো, এই সমস্ত গোষ্ঠী একত্রিত হয়ে জোট বেঁধে যে শগুনতন্ত্র এতদিন ধরে জাপানে ছিল তার অবসান ঘটায়। এবং এই শগুন যুগে জাপানের জমিদারদের বলা হয় ডাইমিও। ডাইমিওদের উপর টিকা পড়তে হয়। ডাইমিওরা মানে সামন্ত প্রভুরা এক ধরনের সেনা পুষেছিলেন, স্পেশাল ফোর্স, যাকে আমরা বলি সামুরাই। যেমন আমরা ইউরোপের সামন্ততন্ত্রে জানি যে সামন্ত প্রভুরা নাইট বলে এক ধরনের সেনা তৈরি করেছিলেন। তাই এখানে জাপানের ডাইমিও সেনারা তৈরি করেছিলেন সাতসুমা সামুরাই শ্রেণী। এই সামুরাই শ্রেণী পড়তে হয়। এবং একটা সময় জাপানে সাতসুমা যে গোষ্ঠী রয়েছে তারা বিদ্রোহ করে, সাতসুমা বিদ্রোহ, মুসলিমরা বিদ্রোহ করে, সেগুলো জানতে হয়।
জাপানে এই শোগুনতন্ত্রের পতন হলো, পতনের পর কি হলো, তাহলে সম্রাটের ক্ষমতা আবার সম্রাট ফিরে পেলেন। এই ঘটনাকে বলা হয় মেইজি পুনঃস্থাপন। মেইজি অর্থাৎ সম্রাট, তিনি ক্ষমতা আবার ফিরে পাচ্ছেন শোগুনতন্ত্রের পতনের ফলে, তাই এটাকে বলা হচ্ছে মেইজি পুনঃস্থাপন। এখন এটা কি সত্যি সত্যি পুনঃস্থাপন ছিল, সম্রাটকে ক্ষমতা সত্যি পুনরায় ফিরে পেয়েছিলেন, অর্থাৎ এটার প্রকৃতিটা কি, চরিত্র কি, এটা আমাদেরকে পড়তেই হয়। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু জাপানের উপরে এটা রয়েছে। এরপরে দেখো, জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরে একটা মেইজি যুগ শুরু হচ্ছে। তা মেইজি যুগের প্রধান যেটা কাজ হয় যে পাশ্চাত্যকে অনুকরণ করা হয়, এই ইউরোপের পাশ্চাত্য দেশের ধাঁচে সব কিছু অনুকরণ শুরু হয়। পাশ্চাত্য বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়, পাশ্চাত্য ধাঁচে সামরিক সংস্কার করা হয়, শিক্ষা সংস্কার করা হয়, শিল্পের ক্ষেত্রে সংস্কার করা হয়, অর্থনীতিকে সংস্কার করা হয়, সব কিছু পাশ্চাত্য ঢঙে। কারণ জাপান বুঝতে পেরেছিল এই পাশ্চাত্য শক্তিকে হটাতে গেলে তাদের সমকক্ষতা অর্জন করতে হবে, এই কারণে তাদেরকে অনুকরণ করে তাদের মতো হতে চেয়েছিল জাপান এই মেইজি যুগে। তা জাপানের অর্থনীতির বিকাশ ঘটে, শিল্পায়ন হয় জাপানের দ্রুত এই সময়, এবং এই শিল্পায়নে রাষ্ট্রের কি ভূমিকা, আবার বেসরকারি উদ্যোগের কি ভূমিকা, আলাদা আলাদাভাবে কিন্তু বড় প্রশ্ন আসে। আবার জাপানের এই মেইজি যুগে শিক্ষা সংস্কার কেমন ছিল, সামরিক সংস্কার কেমন ছিল, কৃষি সংস্কার কেমন ছিল, এগুলো আমাদেরকে এই ইউনিটে পড়তে হবে। 1930-এর দশকে গিয়ে দেখা যায় যে জাপানে যারা সামরিক নেতা তারাই দেশের ক্ষমতা দখল করে নিচ্ছেন, এবং সেখানেও শুরু হচ্ছে চীনের মতো সামরিক শাসন। এই সামরিক একনায়কতন্ত্রের যুগ শুরু হচ্ছে, এবং এই সামরিক যুগে আমরা জানি যে জাপান চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে। তার কারণ ফলাফল কি, জাপান আমেরিকার পার্ল হারবার ঘাঁটি সেটা আক্রমণ করে, যাকে সূত্র ধরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এই সমস্ত কিছু আমাদেরকে কিন্তু এই ইউনিটে পড়তে হবে জাপান থেকে। জাপানের উপরে আরও অনেক কিছু রয়েছে, আরও ডিটেলসে আলোচনা করার আছে, কিন্তু এখন সংক্ষেপে এটাই বলছি যে দেখো, এরপরে আফ্রিকা মহাদেশ আমাদেরকে পড়তে হবে। তা আফ্রিকা মহাদেশ আগে যে ছিল এটাই মানুষ জানতো না। 1870-এর পরে আমরা জানতে পারি, লিভিংস্টোন বলে এক ধর্মপ্রচারক বেলজিয়ামের রাজা তরফ থেকে এই আফ্রিকা মহাদেশে যান, আফ্রিকা মহাদেশ আবিষ্কৃত হয়। যখনই আবিষ্কৃত হয় তখন আফ্রিকাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়, আফ্রিকাকে ব্যবচ্ছেদ করা হয় রুটির টুকরোর মতো, এবং যে দেশ সেখানে গিয়ে আগে উপস্থিত হয় সে সেই জায়গা দখল করে উপনিবেশ তৈরি করে। তা আফ্রিকাতে জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, বিভিন্ন ইউরোপের দেশ কিন্তু আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়ে, আফ্রিকা ব্যবচ্ছেদ করে, ভাগ বাটোয়ারা করে, এবং এক একটা উপনিবেশ গড়ে তোলে। ফলে আফ্রিকার দেশ, দরিদ্র দেশগুলো অনেক দিন ধরে এই ঔপনিবেশিক শক্তির কবলে ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন এই আফ্রিকার দেশগুলোর টনক নড়ে, তাদের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ ঘটে, বিভিন্ন দেশে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হয়, এবং একটা সময় স্বাধীনতা পায়। আমরা আলজেরিয়ার কথা বলতে পারি, আলজেরিয়ায় ফরাসিদের উপনিবেশ ছিল, দীর্ঘদিন সংগ্রামের মধ্যে দিয়ে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। কেনিয়ার মাও আন্দোলন রয়েছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, এই আন্দোলন। কঙ্গোতে বেলজিয়ামের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন, এরকম বিভিন্ন দেশ, ঘানা, কেনিয়া, আলজেরিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের এই ইতিহাস আমাদেরকে এই ইউনিটে পড়তে হবে। আবার আর শেষ যে ইউনিটটা আছে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় রয়েছে ইন্দোনেশিয়া, সুমাত্রা, বালি, বর্নিও, এই সমস্ত দেশগুলো। তো এই দেশের মধ্যে বিশেষ করে ইন্দোনেশিয়ার ইতিহাস আমাদেরকে পড়তে হবে। ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরে ডাচেরা এখানে কিন্তু তারা উপনিবেশ তৈরি করে রেখেছিল, রবার উৎপাদন করতো আর শিংকোনা গাছে চাষ করতো। এই ইন্দোনেশিয়ায় ডাচদের বিরুদ্ধে ইন্দোনেশিয়া কিভাবে স্বাধীনতা লাভ করে, এবং সেই স্বাধীনতা আন্দোলনে ডক্টর সুকর্ণ কি ভূমিকা নিয়েছিলেন, তার পিএনআই দল কি ভূমিকা নিয়েছিল, বা সারেকেত ইসলাম বলে যে পার্টিটা ছিল জাতীয়তাবাদী দল, সেই দল কি ভূমিকা নিয়েছিল, ইন্দোনেশিয়ার এই ইতিহাস আমাদেরকে পড়তে হয়। পাশাপাশি ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটা বড় দেশ, যেখানে প্রথমে ফরাসিরা দখল করে রাখে, ফরাসিদের বিরুদ্ধে বিএনপুর ঘটনার মধ্যে দিয়ে ফরাসি শক্তিকে হটিয়ে জেনেভা চুক্তির মধ্য দিয়ে ভিয়েতনাম এক প্রকার স্বাধীন হয় ফরাসি শক্তির হাত থেকে। কিন্তু জেনেভা চুক্তির পরবর্তীকালে আমরা দেখব সেখানে আমেরিকা এসে আবার উপস্থিত হচ্ছে, এবং আমেরিকার সাথে দীর্ঘ 20-25 বছর ধরে ভিয়েতনামিরা যুদ্ধ করছেন, এবং একটা সময় ভিয়েতনাম স্বাধীন হচ্ছে। তাহলে এই যে ভিয়েতনাম সংকট এবং তাকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের বাতাবরণ, সেসব আমাদের পড়তে হবে এই অংশে। আবার থাইল্যান্ড রয়েছে, থাইল্যান্ডে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সেখানকার জাতীয়তাবাদী আন্দোলন কি, এ সব কিছু নিয়ে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে আমাদেরকে 3টি দেশ খুব ভালো করে পড়তে হবে, এক হচ্ছে থাইল্যান্ড, এক ইন্দোনেশিয়া, এক ভিয়েতনাম। আর এখানে ভারতের ভূমিকাটা কি, মানে ভিয়েতনাম মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি, ভারত যে
জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিলেন জওহরলাল নেহরুর নেতৃত্বে। সেই জোট নিরপেক্ষ আন্দোলনে এই সমস্ত দেশ কিন্তু সামিল হয়েছিল, থাইল্যান্ড বা এখানে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া ডক্টর সুকর্ণের কি ভূমিকা, বান্দুং সম্মেলন হয় জোট নিরপেক্ষ আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে কি ভূমিকা নেওয়া হচ্ছে বা বান্দুং সম্মেলনে কি প্রভাব পড়ছে এই সমস্ত দেশগুলোর উপরে। আফ্রিকা মহাদেশের উপরে আমরা আলজেরিয়া, কেনিয়া, ঘানা, এই সমস্ত কঙ্গো, এই সমস্ত দেশগুলোর ইতিহাস পড়বো। আর চীন, জাপানের উপরে আলাদা আলাদা করে পড়বো। 4টি ইউনিট রয়েছে তোমাদের এই সিলেবাসে। আমি সিলেবাসটা বললাম, মোটামুটি একটা বেসিক ধারণা তোমরা পেয়েছো। এখন আমরা সাজেশনটা দেখে নেবো 2026-এর যে ফাইনাল সাজেশন। আমি প্রথমেই বলেছিলাম যে দেখো 4টি আলাদা আলাদা পেপার বলা যায়, একসাথে করে তোমাদের এই 12 নম্বর পেপার করা হয়েছে। তাই সিলেবাস 4 গুণ বড়। এই 4 গুণ বড় সিলেবাসে আগে যেহেতু কোনো পরীক্ষা হয়নি, কোনো প্রশ্ন নেই, তাই সিলেবাসের মেন যে প্রশ্ন, আসল যে প্রশ্ন, সেগুলো পড়লেই অনেকগুলো প্রশ্ন হয়ে যায়। তাই সেই সাজেশন আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। এখানে বলে রাখি, সাজেশনের কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। কয়েকটি প্রশ্ন, যেমন আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের উপরে 2-1টি প্রশ্নের উত্তর দেওয়া নেই, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব 2026-এর 7 সেমিস্টারদের 12 নম্বর পেপারের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 7.2 বা 12 নম্বর পেপারটির সাজেশন 2026 গ্রুপে 10 নম্বরের প্রশ্নের জন্য চীন থেকে প্রথম ইউনিট থেকে যেগুলো করবে, চীনে আফিম যুদ্ধের কারণ ফলাফল, ক্যান্টন বাণিজ্যের উত্থান, বৈশিষ্ট্য, অবসান, 1898 খ্রিস্টাব্দে চীনের শতদিবসের সংস্কার আন্দোলন, 1911 খ্রিস্টাব্দে চীনের সিনহাই বা প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকা, 1919-এর চৌঠা মে আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, 1949-এ গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে মাও সেতুংয়ের ভূমিকা, পরেরটি মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান। দেখো চীন থেকে 7টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে এই 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। শতদিবসের সংস্কার, প্রজাতান্ত্রিক বিপ্লব, চৌঠা মে আন্দোলন, এই 3টে অবশ্যই করবে। তারপরে তোমরা বাকি আরও 4টি রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারবে। এরপরে দেখো জাপান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি, 1889 খ্রিস্টাব্দে জাপানে মেইজি সংবিধানের বৈশিষ্ট্য, পরটি জাপানের সামরিক একনায়কতন্ত্রের উত্থান, পরটি মেইজি জাপানের শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা বা আসতে পারে বেসরকারি উদ্যোগ, মেইজি জাপানের শিক্ষা সংস্কার, পরেরটি শগুনতন্ত্রের পতনের কারণ। তো এখানে দেখো মেইজি যুগের উপরে 6টি প্রশ্ন রয়েছে, কিন্তু প্রথম 3টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপরে তোমরা এই বাকি 3টে পড়বে। এরপরে দেখো রয়েছে আফ্রিকা মহাদেশ থেকে 2টো প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আফ্রিকার জাতীয়তাবাদী চেতনাকে কিভাবে জাগিয়েছিল, 2 বেলজিয়াম কঙ্গোর পেট্রিক লুলুম্বার উত্থানের কারণ। এখানে এই 2টো প্রশ্নই তোমরা করবে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, বিশেষ করে ইন্দোনেশিয়া থেকে তোমরা করবে, ইন্দোনেশিয়ার ডাচ শাসনের বিরুদ্ধে শারিকেত ইসলাম ও PNI এর ভূমিকা। আর পরটি ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণের ভূমিকা। 2টো প্রশ্ন প্রায় কাছাকাছি একই রকম। আরেকটি বড় প্রশ্ন তোমরা করবে যে ভিয়েতনাম সংকটের কারণ ফলাফল, বা ভিয়েতনাম সংকটে হোচি মিনের কি ভূমিকা ছিল, খুবই ইম্পর্টেন্ট ও প্রশ্ন, ওটাও তোমরা কিন্তু অবশ্যই পড়বে। গ্রুপ বি 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, চীনের সমরনায়কদের উত্থান, ভিয়েতনাম মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা। দেখো এই প্রশ্নটা 10 নম্বরের জন্য আসতে পারে, আগের পেজে লেখা হয়নি, তাই আমি এই জায়গাটায় উল্লেখ করলাম। এছাড়া আলজেরিয়ার যে স্বাধীনতা আন্দোলন, সেটাও কিন্তু 10-এ আসতে পারে। এই 2টো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে। ইয়েনান পরীক্ষা নিরীক্ষা, লং মার্চের গুরুত্ব, 1898-এর আন্দোলনে কাং ইউয়ের ভূমিকা, চীনে বক্সার বিদ্রোহের কারণ, চীনে তাইপিং বিদ্রোহের কারণ, শ্বেতপদ্ম গুপ্ত সমিতি, কনফুসীয়বাদ, তাওবাদ, ডক্টর সান ইয়াতসেনের 3টি নীতি আদর্শ, চীনে নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য, আধুনিক চীনা রাষ্ট্র কি জেটি রাষ্ট্র বলা যায়, চীনে চুক্তি ব্যবস্থা, নজরানা পদ্ধতি, শিমনোসেকি সন্ধি, ইঙ্গো জাপান চুক্তি, চীনে মুক্তদার নীতি, বক্সার প্রোটোকল, জাইবাৎসু, সামুরাই, ডাইমিও, সাতসোমা বিদ্রোহ, পোর্টসমাউথের চুক্তি, হ্যারিস চুক্তি, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ বা জাপানের পার্ল হারবার আক্রমণের কারণ, কমোডোর পেরির অভিযান, এবং শেষ প্রশ্ন বান্দুং সম্মেলন। 18টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন দেখবে, তার মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।